নোটটা বদলাইয়া দেন আফা, সিরা নোট। অরুর গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। 20 টাকার একটা নোটই তার কাছে আছে, ছেঁড়া নোট বদলাবে কোত্থেকে? অরু গলার স্বর স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে করতে বলল, কই দেখি নোটটা। রিক্সাওয়ালার মুখে অহংকার মেশানো বিজয়ীর হাসি। ছেঁড়া নোটটা আবিষ্কার করে সে খুব খুশি, যেন সে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে ফেলেছে। অরু বলল, কই আমি তো ছেঁড়া দেখছি না। রিক্সাওয়ালা তার ছেলে ভঙ্গি করে বলল, নজর দিয়ে দেখেন। অরু নজর দিয়ে দেখল, হ্যাঁ ছেঁড়া, ছিঁড়ে দুখণ্ড করা। স্কচ টেপ দিয়ে এত সাবধানে জোড়া লাগানো যে রিক্সাওয়ালা ছাড়া অন্য কারো বোঝাও পায়নি। কি আফা, বিশ্বাস হইল? অরু ক্ষীণ গলায় বলল, শোনো, আমার কাছে আর কোনো টাকা নেই, এই একটাই নোট। তুমি এক কাজ করো, পুরোটাই নিয়ে যাও। সিরা নোট নিয়ে ফায়দা কি? ফায়দা আছে, 2 টাকা বাটা রাখবে। 20 টাকার বদলে তুমি পাবে 18 টাকা, 10 টাকা লাভ। আমার লাভের দরকার নেই। এখন আমি টাকা পাবো কোথায়? বলেছি না আমার কাছে একটাই নোট। টাকা পয়সা না নিয়ে রিক্সাতে উঠেন কেন? ভুল করে উঠি। তুমি ভুল করো না? মাঝে মাঝে বৃষ্টির দিনে প্লাস্টিকের পর্দা ছাড়া চলে আসো না? ও করলো না। সে ক্রুদ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইল। ওরু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি মিনিট 10 অপেক্ষা করো, তোমাকে ভালো নোট দেবো। রিক্সার সিটে বসে আরাম করে চা খাও। ফ্লাক্সে করে এক ছেলে ঘুরে ঘুরে চা বিক্রি করছে। ওরু তাকে ডেকে বলল, তুমি এই রিক্সাওয়ালাকে 1 কাপ চা দাও। রিক্সাওয়ালা খানিকটা হক চুকিয়ে গেল। এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি সে আগে কখনো হয়নি। ওর ঘড়ি দেখলো 4টা 7। কাটায় কাটায় 4টার সময় তার আসার কথা, সে তাই এসেছে। মুহিবের খোঁজ নেই, সে মনে হয় আজও দেরি করবে। আজকের দিনটিতেও সে কি সময়মতো আসবে না? 20-21 বছর একটা মেয়ের জন্য একা একা অপেক্ষা করা যে কি যন্ত্রণা তা কজন জানে। সেজে গুজে একা দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে সবাই খানিকটা কৌতূহল, খানিকটা করুণা এবং খানিকটা তাচ্ছিল্য নিয়ে তাকায়। বুড়োরা এমন ভঙ্গি করে যেন দেশ রসাতলে যাচ্ছে। এই রাস্তা এখন বলতে গেলে বুড়োদের দখলে। সকাল বিকেলে এদের দেখা যায় হাঁটাহাঁটি করছে। স্বাস্থ্য রক্ষা যে করেই হোক আর কিছুদিন বাঁচতে হবে। সমাজের অনাচার দেখে নাক সিটকাতেই হবে, কিছুতেই মন চলবে না। রিক্সাওয়ালা চা খেতে খেতে তীক্ষ্ণ দৃষ্টিতে ওরকে দেখে। কেউ এক যন্ত্রণা, একজন কেউ তাকিয়ে থাকলে কিছুতেই স্বাভাবিক হওয়া যায় না। ওর আবার ঘড়ি দেখল, মাত্র 5 মিনিট পার হয়েছে। সময় কি পুরোপুরি থেমে আছে না ঘড়ি বন্ধ? মুহিবকে এতক্ষণে দেখা গেল, লম্বা লম্বা পা ফেলে ছুটতে ছুটতে আসছে, কোনো দিকে তাকাচ্ছে না। ওর ডাকলো, এই। মুহিব থমকে দাঁড়ালো। যেদিক থেকে শব্দ এসেছে সেদিকে না তাকিয়ে অন্যদিকে তাকাচ্ছে। কি যে অদ্ভুত কাণ্ড কারখানা! রাগে ওর গা জ্বলে যাচ্ছে। আজকের দিনে সে এমন বিশ্রী পোশাক পরে এলো কি করে? কে বলেছে তাকে পাঞ্জাবি পরতে? কটকটে হলুদ রঙের সিল্কের পাঞ্জাবিতে তাকে কি যে বিশ্রী দেখাচ্ছে তা বোধহয় সে নিজেও জানে না। আয়না দিয়ে নিশ্চয়ই নিজেকে দেখেনি। ওর গলা উঁচিয়ে রাখলো, এই এই। মুহিব তাকালো এবং হেসে ফেলল। সেই হাসি এত সুন্দর যে ওরু তার দেরি করে আসার অপরাধ অর্ধেক ক্ষমা করে দিল। কটকটে হলুদ পাঞ্জাবি পরার অপরাধ অবশ্যই এখনো ক্ষমা করা যাচ্ছে না। তাড়াতাড়ি আসতে গিয়ে দেরি হয়ে গেল। ভেবে রেখেছিলাম আজ অন্তত 1 ঘন্টা আগে উপস্থিত হব। গাড়ি জোগাড় করতে গিয়ে। কে তোমাকে গাড়ি জোগাড় করতে বলেছে? কেউ বলেনি, ভাবলাম। কোথায় তোমার গাড়ি? তেল নেবার জন্য পেট্রোল পাম্পে থেমেছিল, তারপর আর স্টার্ট নিচ্ছে না। ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে এসেছো? হ্যাঁ, খুব দূরে না, আসাদ গেট পেট্রোল পাম্প। ভাঙতি টাকা আছে তোমার কাছে? আছে। দেখি, আমাকে 10টা টাকা দাও, আর ওই চাওয়ালা ছেলেটাকে 1 কাপ চায়ের দাম দাও। ওর টাকা নিয়ে রিক্সাওয়ালার দিকে এগিয়ে গেল, হাসি মুখে বলল, এই নাও 10 টাকা, 8 টাকা রিক্সা ভাড়া, 2 টাকা ওয়েটিং চার্জ। তার ইচ্ছে ছিল কিছু কঠিন কথা রিক্সাওয়ালাকে বলা হলো না। আজ একটা শুভ দিন, আজ তাদের বিয়ে। এই দিনে কঠিন কথা বলা সম্ভব না। তার 21 বছর জীবনের অনেক কথাই সে পরবর্তী সময় মনে করতে পারবে না, কিন্তু আজকের দিনে সব কথা মনে থাকবে। কি দরকার আজ ঝগড়া করে? বরং রিক্সাওয়ালার নাম জিজ্ঞেস করা যাক। এই রিক্সায় করেই না হয় কাজী অফিসে যাওয়া যাবে। যে রিক্সায় করে তার বিয়ে করতে গেল সেই রিক্সাওয়ালার নাম জানা রইল, এটা মন্দ কি? তোমার নাম কি? আমার জিগান। হ্যাঁ,
আমার নাম সুরজ মিয়া। সুরজ মিয়া? আমরা খিলগাঁও কাজী অফিসে যাব। আজ আমাদের বিয়ে। তুমি কি নিয়ে যাবে আমাদের? রিক্সাওয়ালা হ্যাঁ না কিছুই বলছে না। মনে হচ্ছে সে গভীর সমস্যায় পড়েছে। এতক্ষণ যাকে তুমি তুমি করে বলছিল, এখন ওরা তাকে কি মনে করে যেন আপনি বলল। আপনি চিন্তা করে একটা ডিসিশনে আসুন। বেশি সময় নেবেন না, আমরা দেরি করতে পারবো না। ওরও মহিবের দিকে এগিয়ে গেল। মহিব সিগারেটের দোকান থেকে সিগারেট কিনেছে। সে কখনো একটার বেশি কিনে না, আজ 1 প্যাকেট কিনে ফেললো। সিগারেট ধরাতে ধরাতে বলল, অরু, তুমি কি তোমাদের বাড়ির কাউকে বিয়ের ব্যাপারে কিছু বলেছ? অরু বলল, না, তবে রাত 10টা নাগাদ সবাই জেনে যাবে। একটা চিঠি লিখে খামের মুখ বন্ধ করে বড় আপার টেবিলে রেখে এসেছি। আপা বিয়ে বাড়িতে গেছে, 10টা নাগাদ ফিরবে। তারপর হইচই বেঁধে যাবে। বাবার স্ট্রোক না হলেই হয়। কি লিখেছ চিঠিতে? 3 লাইনের চিঠি। আজ বিয়ে করছি তাই লেখা। কিভাবে লেখা? ল্যাঙ্গুয়েজটা কি? 3 লাইনে তো খুব কাব্যিক ল্যাঙ্গুয়েজ হয় না, তবুও যথাসাধ্য চেষ্টা করেছি। কাকে বিয়ে করছো এসব কিছু লেখনি তো? না, শুধু লিখলাম একটি বেকার এবং আপাত দৃষ্টিতে অপদার্থ যুবককে বিয়ে করছি। আমার মনে হচ্ছে না আমি কোনো অপরাধ করছি। তারপরে ক্ষমা প্রার্থনা করছি। আপা তুমি বাবা মাকে শান্ত করবে এবং বুঝিয়ে বলবে। মহিব শুকনো গলায় বলল, তোমার বাবা মার রিয়াকশন কি হবে? কি করে বলবো কি হবে? তাদের কোনো মেয়ে তো এর আগে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেনি। এই প্রথম এবং এই শেষ। চলো রওনা হওয়া যাক। তার রিক্সা উঠলো। মহিব বলল, হুট তুলে দিব? না। খারাপ লাগছে ওরও? খারাপ লাগছে না, আবার ভালোও লাগছে না। মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছে। জ্বর জ্বর লাগছে। দেখো তো জ্বর আছে কিনা। না, জ্বর নেই। ও হাসতে হাসতে বলল, জ্বর নেই বলে হাত সরিয়ে নিলে কেন? লজ্জা লাগছে? আজ কেন যেন আমাদের কাছে অনেক বেশি লজ্জা লাগছে। আজ মনে হচ্ছে পৃথিবীর সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। তাকিয়ে আছে তো বটেই, তাকিয়ে আছে তোমার হলুদ পাঞ্জাবির জন্য। তুমি দয়া করে আজ রাতেই পাঞ্জাবিতে পরে ফেলবে। আচ্ছা। ওর হালকা গলায় বলল, বিয়ের পর আমরা যাবো কোথায়? বাসর কোথায় হবে? এই কথা জিজ্ঞেস করেছো? ওরও স্পষ্ট স্বর বলল, বজলুর বাসায়। ওরও হালকা গলায় বলল, বিয়ের পর আমরা যাবো কোথায়? বাসর কোথায় হবে? এই কথা জিজ্ঞেস করেছো? ওর স্পষ্ট স্বর বলল, বজলুর বাসায়। বজলু কে? আমার স্কুল জীবনের বন্ধু, অতি ভদ্র ছেলে। গত বছর বিয়ে করেছে। তারপর তার চেয়েও ভালো, ওরা একটা ঘর আমাদের জন্য ছেড়ে দিয়েছে। ফুল টুল দিয়ে সাজিয়ে হুলস্থুল করেছে। অপরিচিত কারো বাসে উঠতে আমার ইচ্ছে করছে না। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বললে তোমার মনে হবে এরা খুবই পরিচিত, অপরিচিত কেউ না। তাছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গাও নেই যে তোমাকে নিয়ে যেতে পারি। তুমি তোমার আপাকে সব খুলে বলেছ? না। বলনি কেন? কাল বলবো। আপাকে একটা সারপ্রাইজ দেব। উনি রাগ করবেন না? পাগল, আপার রাগ করার ক্ষমতা নেই। আবার একটা সিগারেট ধরেছ, একটু আগে না একটা খেলে? টেনশন বোধ করছি। ওর ছোট্ট নিঃশ্বাস ফেললো। এই যে তোমার পাশে বসেছি, শেষবারের মতো বন্ধুর পাশে বসেছি। এরপর বলবো স্বামীর পাশে। স্বামী কি বন্ধু না? বলবো এসে বন্ধু, বাস্তবে না। আমরা যতটুকু বন্ধু তার চেয়ে বেশি অভিভাবক। মহিব গম্ভীর গলায় বলল, তুমি ভুল করছো, আমি তোমার বন্ধুই থাকবো। ওর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, থাকলে তো ভালোই। তোমার মনে কোনো সন্দেহ আছে? আছে, ওটা তুলে দাও। আসলে সবাই আমাদের দিকে তাকাচ্ছে, সবচেয়ে বেশি তাকাচ্ছে আমাদের রিক্সাওয়ালা। যেভাবে সে পেছন ফিরে ফিরে রিক্সা চালাচ্ছে মনে হয় অ্যাক্সিডেন্ট করবে। মহিব খুব তুলে দিল। ও বলল, আজ কত তারিখ বলো তো? 11 ডিসেম্বর। বাংলা কত? জানি না বাংলা কত। ওর ছোট্ট নিঃশ্বাস ফেলো। আজ আমাদের বিয়ে, আজকে বাংলা তারিখটা তোমার জানার ইচ্ছা হলো না? আজ 26শে অগ্রহায়ণ। ও আচ্ছা, 26শে অগ্রহায়ণ। আর আমাদের রিক্সাওয়ালার নাম হচ্ছে সুরজ মিয়া। তার নামটাও মনে রাখা দরকার। তার রিক্সায় করেই বিয়ে করতে যাচ্ছে। মহিব কিছু বলল না। ওর বলল, ভালো করে দেখো তো জ্বর কিনা। এত খারাপ লাগছে কেন? মাথা ঘুরছে। ভুলে জর্দা দিয়ে পান খেলে যেমন লাগে তেমন লাগছে। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, ধরো আধা ঘন্টা। ওর ঘড়িতে দেখলো তাদের বিয়ের পুরো অনুষ্ঠান শেষ হতে মাত্র 16 মিনিট লাগলো। কাজী সাহেবের কাছে অনুষ্ঠানটা হয়তো খুব বোরিং লেগেছে। তিনি কয়েকবার হাই তুললেন এবং যন্ত্রের মতো বললেন, এইখানে সই করেন। তারিখ দেন। ওর গোটা গোটা করে লিখলো, অরুণা চৌধুরী। বিয়ের অনুষ্ঠান শেষ।
কি আশ্চর্য, কটকটে হলুদ পাঞ্জাবি গায়ে পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন তার স্বামী, এই জীবনের সবচেয়ে কাছের মানুষ। কোনো ভুল হয়নি তো? প্রচণ্ড বড় কোনো ভুল, যে ভুল এই জীবনে আর শোধরানো যাবে না? ওর পানি পিপাসা পেয়ে গেল। কাজী সাহেবকে সে কি বলবে পানির কথা, নাকি মুহিবকে বলবে? মুহিবের সঙ্গে কথা বলতে লজ্জা লাগছে। বজলু এগিয়ে এসে বলল, ভাবি চলুন যাওয়া যাক। ভাবি ডাকটা কি অদ্ভুত শোনাচ্ছে, গা শিরশির করে। ওর নিঃশব্দে ঘর থেকে বেরোলো। মুহিবের অন্য বন্ধুরা এখনো কেউ তাকে কিছু বলেনি। একজন শুধু তাকে বলছে কংগ্রেচুলেশনস ভাবি বলে হাতে একটা গোলাপ ফুল দিয়েছে। ফুলটার দিকে তাকাতে কেন জানি লজ্জা লাগছে। মুহিবকে অন্যরকম লাগছে। ও আচ্ছা, এখন বোঝা গেল বাবু চুল কেটেছে, নতুন হেয়ার স্টাইল। গোলাপ ফুল দেওয়া মানুষটা বলল, কোথাও বসে এক কাপ চা কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়, কাছে একটা ভালো কনফেশনারি দোকান আছে, যাবে? বজলু বলল, না না, স্ট্রেট আমার বাসায় চলো, কেক কেনা আছে, কেক কাটা হবে। রেনুকে চা রেডি রাখতে বলেছি, ওর শপে। গাড়িতে ওঠ। মুহিব দুই ভাবিকে নিয়ে ড্রাইভারের পাশে বস, আমরা সবাই পেছনে আছি। ওর প্রচণ্ড পানি পিপাসা পাচ্ছে, মনে হচ্ছে এক গ্লাস পানি খেতে না পারলে সে মরে যাবে। বজলু নামের মানুষটার বাসায় তার যেতে একেবারে ইচ্ছে করছে না। রৌনক আর কেউ ওর পছন্দ হলো না। মেয়েটা এক সেকেন্ডের জন্য না থেমে কথা বলে যাচ্ছে, ক্রমাগত কথা, ছোটাছুটি ওপর চক্কর। এই সামান্য সময় একটা গ্লাস ভেঙেছে, টেবিলের ক্লথের উপর পায়েস ফেলে দিয়েছে। সামান্য চা দিয়ে নিয়ে সে যে কথাগুলো বললো তা হচ্ছে, ও মা, চা এখনো দিলাম না, ঠান্ডা হয়ে গেছে বোধহয়। ঠান্ডা হলে ঠান্ডা চা খেতে হবে, আমি আবার গরম করতে পারবো না। সারাক্ষণ চুলের পাশে বসে থাকলে গল্প করবো কখন? চাই কিন্তু চিনি দিইনি, যার যার দরকার নিয়ে নেবেন। সরি চিনি বোধহয় দেওয়া হয়েছে, আগে চেখে দেখবেন। এখানে ডায়াবেটিস বলা কেউ আছে? থাকলে আওয়াজ দিন। আর শুনুন, চায়ের কাপে সিগারেট ফেললে ওই চা জোর করে খাইয়ে দেবো। মাই গড, চামচ দেওয়া হয়নি। মহিব ওরুকে বলল, একটু বারান্দায় এসো তো। ওরু বারান্দায় এসে ক্লান্ত গলায় বলল, সবাই এত কথা বলছে, আমার কেবল মাথা ধরে গেছে। এরা বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। তুমি কি কিছুক্ষণ রেস্ট নেবে? রেস্ট নিতে চাইলে পাশের ঘরে চলে যাও, তোমাকে দেখে মনে হচ্ছে শরীর খারাপ করছে। প্রচণ্ড মাথা ধরেছে আর পানির পিপাসা পাচ্ছে। 3 গ্লাস পানি খেয়েছি তো পিপাসা মিটছে না। মাথা ধরা কি খুব বেশি? দাঁড়াও, প্যারাসিটামল এনে। আমাকে ঘন্টাখানিকের জন্য একটু বাইরে যেতে হবে। ওর হকচকিয়ে গেল, গম্ভীর গলায় বলল, কেন? আমার দুলাভাই বলে রেখেছে যেন ঠিক 7:30 অফিসে তার সঙ্গে দেখা করি। তার কথা তো তোমাকে বলেছি, দেখো না করলে স্ট্রেট বলবে বের হয়ে যাও। ওর দুঃখিত গলায় বলল, আজকের দিনটা তুমি আলাদা রাখতে পারলে না? বলতে পারলে না যে তোমার কাজ আছে? মহিব অস্পষ্ট স্বরে বলল, না ওরও বলতে পারিনি, দুলাভাইকে এটা বলা সম্ভব না। তাছাড়া আমার ক্ষীণ সন্দেহ কি জানো? চাকরির কোনো ব্যাপার, উনি হয়তো কিছু ব্যবস্থা করেছেন, ইচ্ছে করলে তো তিনি পারেন। তুমি ঘন্টাখানেক থাকো, আমি চলে আসি। এই বাড়িতে আমার এক সেকেন্ডও থাকতে ইচ্ছে করছে না। তোমার বন্ধু পত্নীকে আমার অসহ্য বোধ হচ্ছে। ও খুব ভালো মেয়ে, ওরু কথা বেশি বলে কিন্তু মেয়ে চমৎকার। আমার একটা জেনারেল অবজারভেশন কি জানো, যার কথা বেশি বলে তার মানুষ ভালো হয়। যাও তুমি ভেতরে গিয়ে বসো। 1 ঘন্টার বেশি আমি 1 সেকেন্ডও দেরি করবো না, অনেস্ট। 1 ঘন্টার বেশি আমাকে যদি এই বাড়িতে থাকতে হয়, আমি দমবন্ধ হয়ে মারা যাব। ওই মহিলাটিকে আমার অসহ্য বোধ হচ্ছে। কথা শেষ হবার আগে বারান্দায় রৌনকারকে দেখা গেল। সে চেঁচিয়ে বলল, কাজ কারবারের মধ্যে শুরু হয়ে গেল? সারা তো পড়েই আছে ভাই, বারান্দায় দাঁড়িয়ে ভালোবাসাবাসি না করলে হয় না। ওর অসহ্য বোধ হলেও সে হাসি ভঙ্গি করলো। এই মহিলা কিছুক্ষণ আগে তাকে ভয়ঙ্কর গাছ জ্বালা ধরানোর মতো কিছু কথা বলেছে। ওর ইচ্ছে করছে গলা চেপে ধরতে। রচনার ভালো মানুষের মতো তাকে ডেকে পাশের ঘরে নিয়ে গেছে, হাতে হাত রেখে কথা বলা শুরু করেছে। এই দেখো ভাই, তোমাদের বাসঘর পছন্দ হয় কিনা দেখো। ওর পছন্দ হলো। ঘরটা আসলে সুন্দর করে বালিশের ওয়াল এবং বিছানার চাদর হালকা গোলাপি, হালকা চাদর বেলি ফুল এবং গোলাপ দিয়ে নানা রকমের নকশা করা। খাটের পাশে সাইড টেবিলে ফুলদানি ভর্তি গোলাপ, আর অন্য প্রান্তে একটা টেবিলে পানির জগ এবং গ্লাস, একটা ফ্লাক্স এবং চায়ের কাপও দেখা যাচ্ছে। ঘরের 4 কোণায় 4টা ঘিয়ের প্রদীপ জ্বলছে। ওরও ভাই শোনো, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। বাসর ঘর কখনো অন্ধকার করতে নেই, এই জন্য প্রদীপ নেভাবে না। ভয়ের কিচ্ছু নেই, তোমরা কি করছো না করছো তা আমরা দেখতে যাব না। দ্বিতীয় কথা হচ্ছে, ফ্লাক্সে চা আছে, টিফিন বক্সে কেক বিস্কুট লাড্ডু আছে। গল্প করতে করতে রাত 3টা 3:30 দিকে খিদে পেয়ে যাবে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের কি হয়েছে শোনো, এমন খিদে পেয়ে গেল, হি হি হি। পেটের খিদে কি আর চুমু খেলে মিটে? কি ভাই, ঠিক না?
তোমাদের জন্য এই কারণেই সব খাবার দাবার দিয়ে দিয়েছি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রেখেছি তোষকের নিচে। ইম্পর্টেন্ট জিনিসটা কি বলো তো? জানি না। বিয়ের রাতেই তুমি নিশ্চয় প্রেগনেন্ট হতে চাও না? যাতে না হতে হয় সেই ব্যবস্থা। এটাও ভাই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল। এখন তুমি আমাকে অসভ্য ভাবছো, পরে আমাকে থ্যাঙ্কস দেবে, বুঝলে? কথা বলেনি, কথা বলতে ইচ্ছে করেনি। মুহিব যে 1 ঘন্টা থাকবে না, সেই 1 ঘন্টা তার কী করে কাটবে ভেবে অস্থির লাগছে। তাছাড়া মাথা ধরাটা বাড়ছে, নির্ঘাত জ্বর এসে গেছে, বমি বমি ভাবও হচ্ছে। মুহিব তার দুলাভাই ইস্ট এশিয়াটিক লিমিটেডের জেনারেল ম্যানেজার শফিকুর রহমান সাহেবের ঘরের দরজা ফাঁক করে মাথা ঢোকালো। শফিকুর রহমান বললেন, অপেক্ষা করো, আমি তোমাকে ডাকবো। বলেই তিনি হাত ঘড়ির দিকে তাকালেন। 7টা 5 বাজে। মুহিবকে 7টা আসতে বলেছিলেন, সে 5 মিনিট দেরি করে এসেছে। শফিকুর রহমান সাহেবের এই অফিস ঘরটি বেশ জমকালো। ওয়াল টু ওয়াল কার্পেট, বিশাল আকৃতির সেক্রেটারিয়েট টেবিল, 3টা টেলিফোন। একটা টেলিফোনের রং লাল, মনে হয় কোনো মিনিস্টারের ঘর। এয়ার কুলার আছে, এই শীতেও এয়ার কুলার চালু করা। বিজ শব্দ হচ্ছে, মাথার উপর খুব আস্তে করে ফ্যান ঘুরছে। শফিকুর রহমান মাঝে মাঝে রাত 9টা 10টা পর্যন্ত অফিস ঘরে থাকে। তিনি মানুষটা ছোটোখাটো, তবে তাকে দেখলে মনে হয় ঈশ্বর ও জাতীয় মানুষদের এক্সিকিউটিভ বস বানানোর জন্য বিশেষ করে তৈরি করেছেন। তাদের গলাস্বর এয়ার কুলার হওয়ার মতোই শীতল, মেজাজও শীতল। তবে সেই শীতল মেজাজের সামনে এসে দাঁড়ালে বুকের রক্তও শীতল হয়ে যায়। ঠিক 7টা 20 মিনিটের সময় শফিকুর রহমান বেল টিপলেন। মুহিব দরজা খুলে ঢুকলো। তিনি বিরক্ত গলায় বললেন, তোমাকে ডাকিনি, তুমি বসো, যথাসময় ডাকবো। বেয়ারাকে ডেকেছি চা দেবার জন্য। একটা কাজ ছিল দুলাভাই, আমিও তোমাকে কাজেই ডেকেছি, অকাজে ডাকিনি, অপেক্ষা করো। মুহিব ঘর থেকে বেরিয়ে ওয়েটিং রুমে বসলো। শফিকুর রহমান তাকে কফি দেওয়ার নির্দেশ দিয়ে টেলিফোন নিয়ে বসলেন। বিদেশের সঙ্গে টেলিফোনে যোগাযোগের জন্য এই সময়টা উত্তম। কিছু জরুরি ট্রানজ্যাকশন ফোনের মাধ্যমেই হবে। এলসি সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। রাত 8টার সময় মুহিব আবার উকি দিল, ক্ষীণ গলায় ডাকলো, দুলাভাই। শফিকুর রহমান ফাইল দেখছিলেন, ফাইল থেকে চোখ তুললেন না। মুহিব বলল, আমার খুব একটা জরুরি কাজ ছিল। শফিকুর রহমান শীতল গলায় বললেন, তোমার সঙ্গে জরুরি কথা আছে বলেই তোমাকে আসতে বলেছি, গসিপ করার জন্য তোমাকে ডাকা হয়নি। তারপর যদি তুমি মনে করো তোমার কাজ অসম্ভব জরুরি, তাহলে চলে যেতে পারো, তোমাকে বেঁধে রাখা হয়নি। তিনি টেলিফোন তুলে ডায়াল করা শুরু করলেন। মুহিব ফিরে গেল আগের জায়গায়। তার মুখে থুতু জমতে শুরু করেছে। অসম্ভব রাগ লাগছে, ইচ্ছে করছে পুরো অফিসটা পেট্রোল দিয়ে পুড়িয়ে দিতে। তার সামনে অ্যাস্ট্রয়ে, তবু সে ইচ্ছে করে কার্পেটে সিগারেটের ছাই ফেলে। অফিস অ্যাটেন্ডেন্ট রফিক মিয়ার অবস্থাও তার মতো। সাহেব অফিসে আছেন বলে সেও হয়তো যেতে পারছে না, শুকনো মুখে হাঁটাহাঁটি করছে। কিছু করার নেই বলেই বোধহয় মুহিবকে এসে জিজ্ঞেস করলো, এই বছর শীত কেমন বুঝতেছেন স্যার? মুহিব কোনো কথা বলল না, যদিও তার বলতে ইচ্ছে করছে, কাছে আসো রফিক মিয়া, তোমার গালে একটা চড় দিই, চড় খেলে বুঝবে শীত কত প্রকার ও কী কী। মুহিবের ডাক পড়ল রাত 10টায়। শফিকুর রহমান হাই তুলতে তুলতে বললেন, সরি, অনেকক্ষণ বসিয়ে রাখলাম তোমাকে। কি কফি দেওয়া হয়েছে? জি। দাঁড়িয়ে আছো কেন, বসো। মুহিব বসলো। মনে মনে বলল, আপনাকে আমি কোনো কালেই পছন্দ করিনি, ভবিষ্যতেও কখনো করব না। আপনি অতি কুৎসিত একটা প্রাণী। মাকড়সা দেখলে মানুষ যেমন গা ঘিনঘিন করে, আপনাকে দেখলেও আমার অবিকল সেরকম গা ঘিনঘিন করে। এখন আপনাকে দেখাচ্ছে একটা মাকড়সার মতো, মেয়ে মাকড়সা, যে পেটে ডিম নিয়ে ঘুরে বেড়ায়। মুহিব, জি, তোমাকে চিটাগং যেতে হবে। মুহিবের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল, ধকধক করতে লাগলো। মনে হচ্ছে মাকড়সাটা এখনই বলবে, আজ রাতেই যেতে হবে, তুর্না নিশিথায়। মুহিব চাপা গলায় বলল, কখন যেতে হবে? দি আর্লিয়ার দ্য বেটার। ভোরের ট্রেনে যেতে পারো, কিংবা দুপুরের দিকে যেতে পারো। দুপুরে অফিসের একটা গাড়ি চিটাগং যাবে, যেটা তুমি প্রেফার করো। তোমার চাকরির ব্যবস্থা করা হয়েছে, কী চাকরি, বেতন কত, সব চিটাগং গেলেই জানবে। ফোনে কথা বলে রেখেছি, আজ দুপুরে কনফার্ম করা হয়েছে। 6-7 হাজার টাকা বেতন হবার কথা, তার চেয়ে বেশিও হতে পারে। সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে কোয়ার্টার আছে, যতদূর শুনেছি ভালো কোয়ার্টার। বিদেশি ট্রেনিংয়ের সুযোগ পাবে, সব সুযোগ কাজে লাগাতে পারলে অল্প সময় ভালো উন্নতি করবে। মুহিবের হৃৎপিণ্ড এখন লাফাচ্ছে, মনে হচ্ছে গলা দিয়ে রক্ত বের হয়ে আসবে। গলার ফুটো ছোট বলে বেরোতে পারছে না। এটা স্বপ্নের কোনো দৃশ্য নয় তো? চেয়ারে বসে সে হয়তো ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে স্বপ্নের দৃশ্য খুব বাস্তব হয়। দুলাভাই তার দিকে তাকিয়ে আছেন। স্বপ্নের দৃশ্য হলে এই মানুষটার ধন্যবাদ সূচক কিছু বলা উচিত।
মুহিব ফ্যাসফ্যাসে গলায় বলল, থ্যাঙ্কস দুলা ভাই। তারপর, আমাকে থ্যাঙ্কস দেবার দরকার নেই। তুমি আমাকে পছন্দ করো না তা আমি জানি। আমিও যে তোমাকে পছন্দ করি তাও না। যাই হোক, কাজকর্ম ঠিক মতো করবে, রেসপন্সিবিলিটির ব্যাপারটা আত্মস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, এখন তাহলে যাও। মানুষটাকে এখন আর মাকড়সের মতো লাগছে না, বরং সুন্দর লাগছে। সুন্দর। ঘর থেকে বেরোবার সময় দরজার ধাক্কা খেয়ে কপালে একটা অংশ ফুলে গেল। ব্যথা লাগ এটা তাহলে স্বপ্ন নয়। স্বপ্নে শারীরিক ব্যথা বোধ থাকে না। মুহিব আশঙ্কা করছিল রাত 11টার সময় সে যখন উপস্থিত হবে ওর অসম্ভব রাগ করবে, কেঁদে কেটে একাকার করবে। সেরকম কিছুই হলো না। ওর হাসি মুখে বলল, আমি ভাবলাম তুমি পালিয়ে গেছো, প্রচণ্ড খিদে লেগেছে, এসো খেতে বসি। আদর্শ বাঙালি স্ত্রীর মতো না, খেয়ে বসে আছি। মহিব বলল, ওরা কোথায়? ওরা হাসতে হাসতে বলল, তুমি চলে যাবার কিছুক্ষণ পরই তোমার অন্য বন্ধুরা চলে গেল। তারপর মজার একটা ব্যাপার হলো, তোমার প্রিয় বন্ধু বুঝলো এবং রৌনক আরা ভাবি অকারণে তুমুল ঝগড়া শুরু করলেন। সে এক দেখার মতো দৃশ্য। আমি হতভম্ব। এত অল্প সময় ঝগড়ার ক্লাইম্যাক্সে চলে যেতে পারে তা আমার জানা ছিল না। রওশনার ভাবি কাঁদতে কাঁদতে বললেন, আমি কি লাইলনের দড়ি দিয়ে তোমাকে বেঁধে রেখেছি? গো অ্যাওয়ে। তুমি চলে গেলে আমি প্রাণে বেঁচে যাই। তুমি আমার লাইফ হেল করে দিয়েছো। তারপরেই ভাবি উল্কার বেগে ঘর থেকে বের হয়ে গেলেন। আপনি দেখছেন কি, ওনাকে আটকান। বজলুল সাহেব গভীর গলায় বলেন, আমি আটকাবো কেন? আমার কিসের দায়? আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তার আধা ঘন্টা পরে বজলুল সাহেব মাথা ঠান্ডা হলো। উনি নরম গলায় বলেন, আমার মিস্টেক হয়েছে, খুবই খারাপ লাগছে, কী করা যায় বলুন তো? ও গেছে তার ভাইয়ের বাড়ি, নিয়ে আসি, কি বলেন? আমি কিছু বলার আগেই উনি উল্কার মতো বেরিয়ে গেলেন। সেই থেকে আমি একা বসে আছি। সে কি আর কেউ নেই? একটা কাজের মেয়ে আছে, সে বলল সপ্তাহে এই ঘটনা 2 থেকে 3 বার হয়। সাধারণত হয় সন্ধ্যার দিকে। বেগম সাহেব আর ভাইয়ের বাসায় চলে যান, সাহেব যান তার পিছু পিছু। রাত 12টা-1টার দিকে ভাই গাড়ি করে দুজনকে পৌঁছে দিয়ে যান। তার মানে এই যে এই বাড়িতে এখন আমরা মাত্র দুজন। কাজের মেয়েটি আছে, সে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। কোনো কাজকর্ম না থাকলে এরা এত দ্রুত ঘুমিয়ে পড়ে। ওর হাসতে হাসতে বল, ও ঘুমোচ্ছে, দাঁড়াও ওকে ডেকে দিচ্ছি, খাবার গরম কর। না না না, ডাকতে হবে না, খাবার যা গরম কর তুমি করো, আমি পাশে দাঁড়িয়ে ডেকোরেশন দেবো। তোমার মাথা ধরা সেরেছে? হুম। ঘর ফাঁকা হওয়া মাত্রই ধরে চলে গেল। ওরও রান্নাঘরে ঢুকলো, ওর পেছনে পেছনে গেল মুহিব। ওর থালা বাসন হাঁড়িকুড়ি এমনভাবে নাড়ছে যেন এই রান্নাঘর তার দীর্ঘদিনের চেনা, তার নিজেরই যেন বাড়িঘর। মুহিব বলল, একটা থালার খাবার গরম করে দাও, রান্নাবান্না ঘরে দাঁড়িয়ে খেয়ে ফেলি। ওর বলল, এক্সেলেন্ট আইডিয়া। মেনু কি? পোলাও টোলাও হবে, হুলস্থুল করেছে। মুহিব বলল, নিজেরা বোধহয় না খেয়ে আছে। ওর প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, বিয়ের রাতে আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, শুধু জানতে চাচ্ছি কী মনে করে তুমি এত দেরি করলে? ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে যে করনি তা অনুমান করতে পারছি। তোমার দুলাভাই তোমাকে আটকে ফেলেছিলেন, তাই তো? তুমি তার হাত থেকে বের হয়ে আসতে পারলে না। একটি রাতের জন্য কি এই সাহস দেখানো যেত না? মুহিব বলল, তুমি কিন্তু ঝগড়ার সুরে কথা বলা শুরু করেছো। আজ ঝগড়া করলে সারা জীবন ঝগড়া হবে। এসো রাতটা হেসে হেসে পার করে দিই। আমি 11টা হাসির গল্প রেডি করে রেখেছি, শুনবে আর হাসতে হাসতে ভেঙে পড়বে। 11টা গল্পের মধ্যে 5টা ভদ্র আর 2টো হচ্ছে মিডনাইট স্পেশাল। রাত 12টার পর বলা যায়। ওর বলল, খবরদার কোনো অশ্লীল গল্প বলা চলবে না। অশ্লীল গল্প বললে আমি কিন্তু খুব রাগ করবো। পৃথিবীর সবচেয়ে মজার গল্পগুলি হচ্ছে অশ্লীল গল্প। আমি পৃথিবীর সবচেয়ে মজার গল্পগুলো শুনতে চাচ্ছি না। তুমি বরং কম মজার গল্পগুলো বলো, এক্ষুনি শুরু করো।